নমস্কার। আড্ডাগুলির অন্দরমহলে আড্ডাগুলির অন্দরমহলে আজ আরো একটি নতুন পর্ব। আর আজকের পর্বের অতিথি বীরেন চন্দ্র। নমস্কার। বীরেনদা, আপনাকে আমাদের এই আড্ডাগুলির অন্দরমহলে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনি তো আড্ডাগুলিতে গেছেন, লেকটাউনে যে আড্ডাগুলি রয়েছে, যেখানে আমরা মূলত সাহিত্য বিষয়ক বা বই প্রকাশ বা যে কোনো সৃজনমূলক আড্ডার আয়োজন করে থাকি, সেখানে আপনি গেছেন। তো কাজে কাজেই আপনি একেবারে অন্দরমহলের মানুষ, তাই তো? আর আপনার নিশ্চয়ই মনে আছে, আমি ব্যক্তিগতভাবে ভীষণভাবে আপনার কাছে ঋণী। তার কারণ আপনি একটা দুর্দান্ত কাগজ করেন, হ্যাঁ, এবং সেটা 50 বছর হয়তো ছোঁবে কিছুদিনের মধ্যেই। সেই কাগজটায় আমার গদ্য লেখার হাতেখড়ি হয়েছিল। আপনি হয়তো ভুলে গেছেন, কিন্তু আমার পরিষ্কার ভাবে মনে আছে যে সে সময় আমার বাচ্চারা ছোট ছোট, আমি ওখানে, ওরা লুকোচুরি খেলতো, ওখানে গিয়ে আমি লাইব্রেরিতে পড়াশুনো করতাম, তারপর ওখান থেকে নোটস নিতাম, আপনি বিষয় বলে দিতেন এবং সেগুলো উত্তরধ্বনিতে ছাপা হতো। মনে আছে তো আপনার? অবশ্যই মনে আছে। সেই কথা। হ্যাঁ, তো এই উত্তরধ্বনি পত্রিকা শিলিগুড়ির প্রাচীন পত্রিকা, একেবারে বলা যেতে পারে আজ এই মুহূর্ত পর্যন্ত এবং চলমান, জীবিত। সেই কাগজটা কেন আপনার মাথায় এলো যে এই কাগজটা করতে হবে? এই কাগজটার ইতিহাস শুনবো, আর আপনার লেখালেখির ইতিহাসটা তো অবশ্যই জানবো। আগে জেনে নেই যে উত্তরধ্বনি কিভাবে, এর মানে জন্মের বীজটা কার হাতে, কিভাবে মাথায় এলো, এই গল্পটা একটু আজকে আমাদের আড্ডাগুলির অন্দরমহলে বদলে। উত্তরধ্বনি 1978 সালে 28 মার্চ আমি এবং অশোক ভট্টাচার্য মিলে প্রকাশ করি। আচ্ছা, 1978 28 মার্চ। সেটা তখন বুলেটিন আকারে বেরোতো, সংবাদ, গল্প, কবিতা মিশ্র একটা পত্রিকা বুলেটিন আকারে প্রকাশ হতো। তো সেটা একটা প্রয়োজনীয়তা ছিল সেই সময়ে, যে আমরা যারা বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম, তখন বিরোধী পক্ষের নানান বিষয়ের জবাব দেওয়ার জন্য একটা মুখপত্র প্রয়োজন ছিল। এটা ভেবেই অশোকবাবু আমাকে একদিন টেলিফোন করে বলেন, বীরেনবাবু ইয়েতে আসুন, তথ্য কেন্দ্রে একটু আসুন, একটা পত্রিকা করতে হবে, আর কয়েকজনকে বলেছি, আপনারা আসুন। আচ্ছা, আপনি তখন লাইব্রেরিতে চাকরি করি। হ্যাঁ। অশোক ভট্টাচার্য তখন কোথায় ছিলেন? অশোক ভট্টাচার্য তখন যুব নেতা, তখন এতগুলো পদে টদে আসেননি, রাজনীতি করেন, যুব নেতা। তা তিনি বললেন, আমি গেলাম, আমি গিয়ে দেখি একমাত্র উনি বসে আছেন। তখন বলে যে তাপস চ্যাটার্জি, মিলন সরকার, পল্লব রাজগুরু, এদের আসার কথা ছিল, কেউ তো আসেনি। তবে না এলো, আমার তো ব্যস্ততা, বেনলা একটা পত্রিকা করতে হবে, আপনি সম্পাদক, আমি প্রকাশক। আপনি সম্পাদক হন? না না, আমি সব পারবো না। তারপর থেকে বুলেটিন আকারে বের হলো। আপনারও তখন বয়স অনেক কম। হ্যাঁ, অনেক কম, 78 সনে, 78, 50 বছর আগে। হ্যাঁ। তারপরে কিছুদিন বেরোবার পরে শিলিগুড়িতে দৈনিক পত্রিকাগুলো, প্রায় সব পত্রিকারই দৈনিক পত্রিকা শিলিগুড়ি থেকে প্রকাশ শুরু হলো। এখন সেই দৈনিক পত্রিকাগুলিতে অশোকবাবু সহ আমাদের সকলেরই লেখা প্রকাশ হয়। তো তখন দৈনিক পত্রিকাগুলোতে লেখা প্রকাশিত হলে তার প্রচার, তার প্রসার অনেক দিকেই তার গুরুত্ব আলাদা। সেই সময় এই বুলেটিন আকারের ব্যাপারটা অনেকের কাছে গৌণ হয়ে গেল, এটার কোনো প্রয়োজনীয়তা নাই বলে তারা সম্পাদক মন্ডলীতে যারা ছিলেন তারা ধীরে ধীরে অফ হয়ে গেলেন। মানে তেমন কিছু কোনোদিন কেউ কিছু করেননি, কিন্তু একমাত্র অশোকবাবু ছিল। অশোকবাবু ক্রমশ ভিআইপি হয়ে সময় দিতে পারলেন না। পুরো দায়িত্বটা আমার একটা কাজের একটা ধরন হলো যে যেটা আরম্ভ করি সেটা প্রতি একটা মমত্ববোধ, মানে মন দিয়ে বিষয়টাকে গ্রহণ করা। তাই কলকাতা অনেক বন্ধুরা বলে যে বীরেনচন্দ্র সম্পর্কে এটা আত্মপ্রচার হলেও বলি কথাটা। হ্যাঁ, তা বীরেনচন্দ্র সম্পর্কে প্রচার শূন্য থেকে শুরু করে শীর্ষস্থানে পৌঁছে যান। তো কথাটা আত্মপ্রচার হলেও কথাটা মিথ্যা নয়। আমি যে কোনো কাজ হাতে নিয়েছি
সংসারকে গৌণ করে ওই কন্যা বলছিলেন। তা আমি এইসব কাজগুলো তখন ধীরে ধীরে দেখলাম যে এটা লিটল ম্যাগাজিনে পরিণত করি। ক্রমশ লিটল সাহিত্যের কাজ। লিটল ম্যাগাজিন প্রকাশ করতে গিয়ে দেখি একটা গতানুগতিক ব্যাপার, এই গল্প, কবিতা, প্রবন্ধ এরকম একটা ব্যাপার, সবাই তো করে। আমার তখন ধীরে ধীরে বেশ কিছুদিন পরে আর কি মাথায় চাপলো যে বিশেষ সংখ্যা করা হোক। বিশেষ সংখ্যা প্রথমে উত্তরবঙ্গের ভাষা, সংস্কৃতি, রাজনীতি নিয়ে একটা করলাম, তারপর দারুণ সারা। তারপরে সেটা কোন সাল? এটা তখন চলে এসেছে। হ্যাঁ, এটা হ্যাঁ 80। তা তারপরেই মাথায় চাপলো আমরা তো বাংলাদেশের মানুষ, মানে পূর্ব বাংলার, দেশের প্রতি একটা আকর্ষণ, টান, তারপর বাংলাদেশ সংখ্যা করব। বাংলাদেশ সংখ্যা করার পরে দুই বাংলাতে অসাধারণ সারা। সেই বাংলাদেশ সংখ্যাতে আমিও লিখেছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বোধহয় পুরাকীর্তি নিয়ে। হ্যাঁ, অসাধারণ ইয়ে হয়। আর সেটা বই হলো। হ্যাঁ, বই হলো। আপনি উত্তরধ্বনি উপন্যাস সংখ্যায় সাবিত্রী রায়ের পাকা ধানের গানের উপরে আপনি আলোচনা করেছিলেন। এটা আপনার বোধহয় প্রথম গদ্য লেখা এবং প্রকাশ। আর আপনার সাহসেরও বলিহারি, আমি তখন একেবারে নবাগতা। আপনি তখন আমাকে দিয়ে সাবিত্রী রায়ের পাকা ধানের গানের আলোচনা। আর আমিও তখন ভয় পাইনি, দিব্যি বই পড়ে বইপত্র আছে নিজের মতন করে নিজে লিখে গেছি। না, আমি শুধু ওটাই পড়েছি, আমি কোনো ওটা নিয়ে আলোচনামূলক কিছু পড়ি। হ্যাঁ, আলোচনার বইপত্র তেমন নেই, তখন ছিল না আর কি। যাই হোক, আপনি আসতেন লাইব্রেরিতে প্রায় সপ্তাহে 2-3 দিন করে। আমার পরিষ্কার মনে আছে, ইমনাভর তখন খুব ছোট, আপনার সন্তান যিনি এখন ডাক্তার। যাই হোক, এইসব ইয়েতে তারপরে আবার ইয়ে হলো যে বিষয় বাংলা উপন্যাস। এটা একটা বিশাল কাজ, মানে দুটি সংখ্যাতে প্রায় 120টি চিরায়ত উপন্যাসের আলোচনা। এটা বাংলা সাহিত্যের লিটল ম্যাগাজিনের ইতিহাসে এইরকম আর পরিকল্পনা কোথাও আছে বলে আমার জানা নেই। যাই হোক, সেটাও ভীষণ রকমের সাড়া পড়ে গেল দুই বাংলাতে। নয়া উদ্যোগের পার্থবাবু ফোন করে বলছেন, বীরেনবাবু 12 কপি পত্রিকা ইমিডিয়েট পাঠিয়ে দেন কুরিয়ারে, বাংলাদেশ থেকে চলে যাবেন তাড়াতাড়ি। এইভাবে বিভিন্ন জায়গা থেকে। আর এটা 2003 সালে বাংলা একাডেমি পুরস্কার পেল। তা এটা আমার মনে আছে পরিষ্কার। আমি আবার একটু নিজের মধ্যে গুটিয়ে থাকতে ভালোবাসি। আমি বাংলা একাডেমিতে গেলাম, গিয়ে দেখি দেবেশ বাবু বসে আছেন, দেবেশ রায় আর সনদ চট্টোপাধ্যায়, মানে অনুনয় চট্টোপাধ্যায় নামে লেখেন, তিনি বসে। তিনি আমার পরিচিত। অনিন্দ্যবাবু, আসুন বীরেনবাবু বসুন। ব্যাগের মধ্যে থেকে, যেহেতু ভিআইপি বসে আছেন, দেখছেন, তারা আমাকে চেনেন, কিন্তু কথা একজনের সঙ্গে যেহেতু বলছি, অনুনয় বাবু বললেন, এই বীরেনবাবু শিলিগুড়ি থেকে এসছেন। সবাই হাসলেন, তাকে পরিচিতির হাসি আসলেন। আমার ব্যাগে 2টো কপি ছিল, বিশাল আয়তন, 700 পৃষ্ঠার। অনুনয় বাবুর হাতে 1 কপি, আরেকটা ছিল দেবের বাবুর হাতে দিয়ে আমি দ্রুত সেখান থেকে চলে আসি। হ্যাঁ, তারপরে 2003-এর বোধহয় শুরুতেই, জানুয়ারিতে না, 2002-এর নভেম্বর ডিসেম্বরে কলকাতা থেকে টেলিফোন আসছে, ঘন ঘন আপনাকে আসতে হবে, আমাকে বাংলা একাডেমি পুরস্কার দেওয়া হবে, মুখ্যমন্ত্রী পুরস্কার দেবেন, বুদ্ধদেব ভট্টাচার্য। আমি তখন নানান কাজে এত ব্যস্ত, আমি বললাম না গেলে হয় না। বলেন কি মশাই, হ্যাঁ এটা বড় সম্মানের। ঠিক আছে, যাব। গেলাম। জীবনে একদিনের জন্য একটু ভিআইপি হয়েছিলাম আর কি। তা সেখানে সাংবাদিকরা চারদিক থেকে ঘিরে ধরেছেন। আমার পুত্র তখন কলকাতায় থাকে, তার বন্ধুদের নিয়ে ছবি টবি তুলতে গেছেন। তা এইভাবে আমি নেমে আসছি। আমি আবার দার্জিলিং এ ফিরবো, ছেলে ট্যাক্সি নিয়ে দাঁড়িয়ে আছেন। আমার পরিষ্কার মনে আছে, ট্যাক্সিতে বসার পরে আকাশবাণীর সাংবাদিক আমাকে ওই ট্যাক্সিতে বসে কিছু কথা শুনলেন আর কি। এইভাবে আমি ট্রেনে আসছি, ভোরবেলা কাগজ খুলে দিব, সব কাগজেই
গণশক্তিতে আমার ছবি মুখ্যমন্ত্রী অসাধারণ একটা সম্মাননা, অনুভূতি আর কি। হ্যাঁ অনুভূতি। তা সেটা ফিরলাম। সব থেকে ভালো লাগে বালুরঘাট থেকে মানবেশ চৌধুরী, তিনি রাজনীতি করা মানুষ, সাহিত্য সংস্কৃতির প্রতি তার একটা আকর্ষণ আছে, তিনিও গল্প লেখেন, প্রবন্ধ লেখেন, আমার উপন্যাস খণ্ডে তিনিও লিখেছেন। তিনি বললেন, বীরেনবাবু আপনি কবে যাচ্ছেন? আমি দিন যাচ্ছি, আমি যাবো, আপনার সঙ্গে দেখা করব। তা ওনার অন্য মিটিংও ছিল, কিন্তু এসে আমাকে টেলিফোন, আপনার সঙ্গে কোথায় দেখা হবে, আমি আসছি। আমি গিয়ে দেখি দীনবন্ধু মঞ্চে মিটিং করছেন। আমি খবর দেওয়ার সময় বেরিয়ে এসে আমার সঙ্গে 15 মিনিট কথা বললেন। সেই দিনে আমি কলকাতায় রওনা হয়ে যাব। তো এই যে বহু মানুষের যে ভালোবাসা, শ্রদ্ধা ইয়ে আমি পেয়েছি, এটা এই পত্রিকার জন্য অনেকটাই। তারপর নিজের জন্মভূমি ময়মনসিংহ জেলা, তা ময়মনসিংহ একটা সংগঠন, ময়মনসিংহ প্রাক্তনী, একসময় ময়মনসিংহ সম্মিলনী ছিল, সেটার মধ্যে কলকাতায় বিরোধ হওয়াতে ভাগাভাগি হয়ে যায়, সম্মিলনী আর নেই, নতুন করে ময়মনসিংহ প্রাক্তনী কলকাতায় গড়ে উঠেছে। সেখানে সব বিখ্যাত মানুষেরা আছেন, পিসি সরকার ইত্যাদি, আরো অনেকেই। রাষ্ট্রসংঘের মানে শিক্ষা সচিব ছিলেন বিকাশ চন্দ্র সান্যাল। 2009-এ 3 জন ভারতীয়কে রাষ্ট্রপতি অনাবাসী ভারতীয়কে পুরস্কার দিয়েছিলেন, বিকাশ বাবু তার মধ্যে অন্যতম। সেই বিকাশ বাবু আমাদের সংগঠনের এখন প্রেসিডেন্ট। এরকম সব দিগ্গজ মানুষেরা। তা আমি ময়মনসিংহ সংখ্যা করবার জন্য কলকাতায় গিয়ে ময়মনসিংহ প্রাক্তনের খোঁজ নিচ্ছি। খোঁজ নিতে নিতে রায়পুর একটা ক্লাবের পাশে সম্পাদক দেবব্রত গোস্বামীর বাড়ি। এটা কোন সালের কথা? এটা সম্ভবত বেশ কিছু বছর আগে, 2010। আচ্ছা, 2010-এ, কারণ 11-তে প্রথম সংখ্যাটা বেরোয়। 2010-এ আমি তখন তার সঙ্গে কথাবার্তা বুঝতে পারলাম যে শিলিগুড়িতে একটা সংগঠন আছে, শাখা। আচ্ছা, অথচ অবাক কাণ্ড, শাখায় সভাপতি সহসভাপতি আমার লাইব্রেরি টেবিলে বসে তারা আড্ডা দেন, কোনোদিন তারা বলেননি যে এরকম একটা সংগঠন আছে, আমি তার প্রেসিডেন্ট কিংবা ভাইস। অধ্যাপক তাপস বসু এবং হরিপ্রসাদ দত্ত, অধ্যাপক হরিপ্রসাদ দত্ত সভাপতি আর সহসভাপতি, কোনোদিন বলেননি। আসলে সংগঠন মানসিকতা না থাকলে তো হয় না। তারপরে ওখানে আছে, তখন আমি এদেরকে খুঁজে বের করি, তখন ওই বিপ্লব রায়চৌধুরী বলে সম্পাদক, তখন ওই হায়দ্রাপাড়ায় থাকে, তাকে খুঁজে বের করে কিছু পুরনো পত্র পত্রিকা পেলাম, ওটা নিয়ে আমার কাজ শুরু হলো। এটাও প্রায় 700 পৃষ্ঠার ময়মনসিংহ সমাজ সংস্কৃতি ইতিহাস বলে বেরোয়, প্রায় 700 পাতার। তা আমি ময়মনসিংহের মানুষ সুনন্দা শিকদার, ময়মনসিংহ প্রাক্তনের একটি অনুষ্ঠানে তার সঙ্গে আমার পরিচয় হয়। দীনেন গোস্বামী বলে ময়মনসিংহ খুব শ্রদ্ধেয় মানুষ, তিনি একটা বিশাল মাল্টি ন্যাশনাল কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর ছিলেন, বালিগঞ্জে তার বাড়ি। আমি তার সেখানে গিয়েছি, তিনি আমার সঙ্গে পরিচয় করে দিলেন। দীনেনবাবুর বৈশিষ্ট্য হলো তিনি অফিসে আদালতে সর্বত্র বন্ধু বান্ধব সবসময় তিনি ময়মনসিংহের ভাষায় কথা বলেন। এই আহেন বীরেনবাবু, আপনার সঙ্গে সুনন্দার পরিচয় করাই দিই। সুনন্দা শিকদারের সঙ্গে পরিচয়, খুশি হলো। তা আমি যেহেতু অস্ত্র শিকদারের জায়গায় থাকি, ওর সঙ্গে কথা হলো, আমি তাকে সেগুলোতে একদিন আসতে হবে, আর আপনার লেখা একটা চাই। তারপরে আমি ময়মনসিংহটাও প্রকাশ করার জন্য উত্তরধ্বনি এর লেখাটা যখন পাঠালো না, তখন আমি টেলিফোনে যোগাযোগ করে আনন্দবাজার দয়াময়ীর পরের কথা, দয়াময়ীর কথা প্রথমটা বই দিয়েছে, যেটা আনন্দ পুরস্কার পেয়েছিল, তারপরে দয়াময়ীর পরের কথা বলে আরো 5টা সংখ্যা আনন্দবাজারে রবিবারে বেরিয়েছিল। আমি তাকে বললাম যে এরকম আমি ছাপছি। ওই দিক থেকে কি বললো না বললো ঠিক বোঝা গেল না, আমি ছাপিয়ে দিলাম।
সেটা নিয়ে প্রথম মানে মন্তব্য করলেন অশ্রুবাবু। আচ্ছা। এটা ও ছাপলো, পল্লব রাজগুরুকে বললো হেন তেন। আরে আমি তো পারমিশন নিয়ে ছেপেছি, তারপর আবার যোগাযোগ করছে। যাই হোক, তারপরে আমি ছাপা হওয়ার পরে একটা কপি ওনাকে পাঠিয়ে দিলাম। পাওয়ার পরে খুব খুশি। আমি বললাম, দেখুন আইনগত ব্যাপার কি আছে না আছে আমি জানি না, কিন্তু না না আমি তো কিছু করবো না, ওদের ওরা কিছু করবে না, কি দরকার, আপনি আমার ভালো কাজ করেছেন। তাই তো। হ্যাঁ, যাই হোক, এইভাবে মহেশপ্রাক্তনী ভাবতে ভালো লাগে। হ্যাঁ। হাওড়া গ্রাম থেকে, হুগলির কোনো গ্রাম থেকে তার, তিনি কাপা কাপা গলায় বয়স্ক মানুষ ফোন করছেন যে আমি শুনেছি আপনি একটা পত্রিকা বার করেছেন ময়মনসিংহের উপরে, আমি চাই, কথা স্পষ্ট হচ্ছে। ওই তার অধ্যাপিকা মেয়ে ফোন করে, আমি ওনার মেয়ে বলছি আমি একটা কলেজে পড়াই, কাকু বইটা কোথায় পাবো ইত্যাদি। আমি তখন ওই মেয়েকে দিয়ে টেলিফোন নাম্বার গুলো লিখে রেখে আপনি পাঠিয়ে কুরিয়ার তাদেরকে পাঠিয়ে দিই। এরকমের অনেক ঘটনা। তারপরে অশোক ভট্টাচার্যের এক দাদা দক্ষিণ ভবনগরে থাকেন, তখনই প্রায় 90 বছর বয়স। হুগলিতে থাকেন এক দাদা, তিনি এসছেন এখানে। দুই ভাই দুই দাদা মিলে এই বই নিয়ে প্রচন্ড আলোচনা এবং উত্তেজিত তারা। একদিন রিক্সা নিয়ে দুইজন আমার বাড়ির সামনে এসে, আচ্ছা। বেনবাবু আমি নামতে পারি না, উঠতে পারি না, বসতে বললাম, বসবো, আমাকে মাথায় হাত বোলাচ্ছেন, সেই নাম ভুলে গেলাম, বোধ হয় নিবারণ ভট্টাচার্য কিনা, যাই হোক আমি নামটা পরে তিনি আমার মাথায় হাত বোলাচ্ছেন, বইটা কোলের উপরে আছে, মানে দারুণ কাজ করেছেন, দারুণ কাজ। এই যে ভালোবাসা, এই যে আমি কোনোদিন ব্যবসা বাণিজ্য করিও নি, ব্যবসা বাণিজ্য জানিও না, কিন্তু কখনো কখনো ওই বই আকারে ছাপাই, যদি ওই পাতিগ্রামে আর কলকাতার দু একটা স্টলে কিছু বিক্রি হয়, কিছু বিজ্ঞাপন, কিছু পকেট, এই নিয়ে চলছে 50 বছর। যাই হোক, আমি ময়মনসিংহ সংখ্যা 4টি করলাম। ওইটা মানে ময়মনসিংহ সমাজ, সংস্কৃতি, ইতিহাস 2টো ভলিউম। তারপরে ময়মনসিংহের বহু বিখ্যাত মানুষ, ময়মনসিংহের মনীষা এবং 2টি খণ্ড, 2টি খণ্ডে প্রায় 150 বিখ্যাত মানুষের জীবনী এবং তাদের কাজ, জীবন এবং সৃজন, এইগুলো তুলে ধরেছি। অন্য বই সব পড়ে আছে, কিন্তু ময়মনসিংহ বিষয় 4টে খণ্ডের মানে 2-4টা কপি হয়তো পড়ে আছে। কয়েকদিন আগে এই যে 4 তারিখে কলকাতা গোল পার্কে ময়মনসিংহ প্রাক্তনীর নববর্ষ সম্মেলন হলো, যেখানে আমাকে সম্মানিত করলেন, এবং মমতা শঙ্কর বিখ্যাত অভিনেত্রী, নৃত্যশিল্পী, তাকেও সম্মানিত করলেন। সেখানে 7 জন ছাত্রছাত্রীকে মানে ভালো রেজাল্টের জন্য পুরস্কার দেওয়া হলো। সেখানে আমার বইটা, ময়মনসিংহের মনীষা এবং বইটা তারা পুরস্কার, ময়মনসিংহ সম্পর্কে মানুষ জানুক। তো এইভাবে করার পরে আবার মাথায় এখন কি করা যায়, রবীন্দ্রসঙ্গীত আমার আবার সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত। আমি যখন উদ্বাস্তু বালক, বিধান মার্কেট থেকে, তখন তো চোর কাটা কলেজ তৈরি হয় নাই, আমার কাঠের দোতলায় রবীন্দ্রসঙ্গীতের সুর কানে পাচ্ছি। ওই যে দাঁড়িয়ে গেলাম, কুকুর ঘেউ ঘেউ করছে, মশায় কামড়াচ্ছে, চোর কাটা, মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে থাকলাম। এই রবীন্দ্রসঙ্গীত শোনার অনেক ইতিহাস আছে, সেসব পরে কোনো সময় বলা যাবে। তারপরে আমার একটা ট্রানজিস্টার হলো, দিন রাত 60-70টা করে রবীন্দ্রনাথের গান শুনতাম। যাই হোক, এইভাবে এখন রবীন্দ্রসঙ্গীতের উপর বই করলাম, বিষয় রবীন্দ্র গানের ঝর্ণা তলায়, এই শিরোনাম নিয়ে 2টো ভলিউম করলাম। সেখানে প্রথমটাতে দুই বাংলার শিল্পীরা এবং তাদের রবীন্দ্রসঙ্গীতের সংস্থাগুলো, দ্বিতীয়টা ওই রবীন্দ্রসঙ্গীতের যে এই বঙ্গের মানুষরা আছেন, ছিলেন শিল্পীরা, মানে প্রবাদ প্রতিম সব শিল্পী, এই ধরনের শিল্পী আর আসবে না। মানে আমাদের মানে সৌভাগ্য যে আমি কলকাতায় গ্রন্থাগার বিজ্ঞান পড়াকালীন সময়ে
মানে উন্মাদের মতন আমি রবীন্দ্র সদন, ইয়েতে মানে ওই সব কলা মন্দির, একাডেমি ইত্যাদি ইয়েতে আমি এইসব বিখ্যাত বিখ্যাত শিল্পীদের রবীন্দ্রসঙ্গীত শুনতে পেরেছিলাম। অমিয়া ঠাকুর, অমিয়া ঠাকুর, কণিকা বন্দ্যোপাধ্যায়, রাজেশ্বরী দত্ত, এইসব শিল্পীদের সামনাসামনি গান শোনা একটা জীবনের একটা চরম। এটা আমি সম্ভ্রমিত্র, তৃপ্তি মিত্র, বহুরূপীর বিখ্যাত নাটকগুলো, রাজা দীপাউস, রক্তকরবী, আমি ওই সময়টাই দেখেছি। দেখে রাত্রি 11টায় যখন সেই ইয়েতে কি বলে হোস্টেলে ঢুকতে যাব, হোস্টেলে গার্ড আমাকে চিনতেন, জানতেন, আমার জন্য বিশেষ ব্যবস্থা করা থাকতো গেটে আটকানোর। মানে এগুলো সব ছাত্রাবস্থায় আপনার হয়েছে? হ্যাঁ। আর চাকরি তো এখানে? না, চাকরি করাকালীনই ওই ট্রেনিং এ গেছি কলকাতায়। সেই সময় সেটা 75 সনে, 1975। ওই কবে চলে এসেছেন ওই বাংলা থেকে? ওই বাংলা থেকে 1950-এ। তারপর কি আপনি শিলিগুড়িতে? তারপরে শিলিগুড়িতে, এক সময় মাঝখানে কোচবিহারে 1-1.5 বছর গেল, সেটা আবার চলে আসা হয়। সে বহু উঠা পড়ার মধ্যে দিয়ে জীবন। হ্যাঁ হ্যাঁ, একটা যৌথ পরিবারের দায়িত্ব। আমি আমার দাদা ইয়েতে ছিল, তাদের ইয়ে করা, তাদের মানুষ করা, একজনকে ডক্টরেট বানানো, এইসব করার পরে আপনারা হয়তো লক্ষ্য করেছেন, জানেনও, আমি চাকরি ক্ষেত্রে অপরিহার্য। মানে আপনি জানেন যে বই চিনত না কেউ, আমরা 4 জন স্টাফ ছিলাম, কেউ বই চিনত না, আমি বই চিনতাম, ওটা আমার প্লাস পয়েন্ট, ওটা আমার চাকরি পাওয়ার ক্ষেত্রে সুবিধা হয়েছিল। বই ভিত্তিক আমার, বইকে নিয়ে আমার জীবন। আর একটা কথা তো শিলিগুড়িতে প্রচলিত ছিলই যে একটা বীরেনচন্দ্রের মেলা ছিল, বীরেনচন্দ্রের মেলা ছিল। সেই সব অনেক এই যে গ্রন্থ মেলা হচ্ছে, বই মেলা হচ্ছে, খারাপ লাগে। দার্জিলিং জেলা গ্রন্থ মেলা 1980 থেকে 2006 পর্যন্ত আমি করেছি, আমি উদ্যোগ নিয়ে করেছি। নামে সরকারি মেলা, কিন্তু নানান প্রতিকূলতা অতিক্রম করে আমাকেই সব ব্যাপারগুলো করতে হয়েছে। একবার মনে আছে একটা ওই পাশের লাইব্রেরিতে হয়েছিল, ওখানে দোতলা তিনতলা চারতলা হয়েছে, তারপরে বয়েজ স্কুলে হয়েছে, তারপরে দীনবন্ধু মঞ্চ, কি বলে বাঘাযতীন পার্কে, স্টেডিয়ামের পাশে, অনেক ব্যাপার। আর সেই সময় আপনার সঙ্গে তো বিমলেন্দু দাম, হরেন ঘোষ, এরা ছিলেন। বিমলেন্দু দাম, হরেন ঘোষ, এরা আমার সঙ্গে ছিলেন, এই আর কি। হ্যাঁ, তা যাই হোক, এরা বই মেলা, বই অন্তপ্রাণ তাদের, মানে সেটা তারা ছিলেন। তা এইভাবে বইমেলা খুব আমাদের তৎকালে মানে বইমেলা করার জন্য 10,000 টাকা সরকারি অনুদান আসতো। তা পাহাড়ে ওরা, আমাদের তো কোনো ইয়ে নাই, সুযোগ নেই, আমরা 10,000 টাকা পাহাড়ে ওদের দিয়ে দিতাম দার্জিলিং এর জন্য। আর আমরা এখানে আমাদের সামর্থ্য মতন কিছু বিজ্ঞাপন, স্টল ভাড়া ইত্যাদি দিয়ে আমরা বইমেলা করতাম। কিন্তু একটা সবাই জানেন যে একটা খুব রুচিসম্মত বইমেলা হতো। আমরা সেই সময়ে নাম করা মানুষদের আমরা বইমেলা সেমিনার নিই, ডক্টর অশোক মিত্রের মতন বক্তা, লেখক সাধন চট্টোপাধ্যায়, তারপর আরো অনেকে। এই প্রথম আমরা দার্জিলিং জেলা গ্রন্থমেলার পক্ষ থেকে, তৎকালে যারা গ্রন্থাগার সংগঠিত করেছেন, বঙ্গীয় সাহিত্য পরিষদ, বেসরকারি তখন, তরুণীকান্ত ভট্টাচার্যকে আমরা সম্মাননা জানিয়েছিলাম। তখন তিনি অথর্ব হয়ে গেছেন। মানে এই লোকটার গ্রন্থাগার প্রতি ভালোবাসা আমরা, মানে আমাদের বলতে গেলে অনুপ্রাণিত করতেন। আমাদের সঙ্গে বিশ্ববিদ্যালয় থেকে ফেরার পথে কোর্টের সামনে নেমে ছাতা বাগিয়ে ধরে ধুতি পাঞ্জাবি পরে এসে আমাদের সঙ্গে 1-1.5 ঘন্টা কাজ করে তারপর বাড়িতে যেতেন। এরকম লাইভই ভালোবাসা মানুষ। তা তরুণীবাবু অসক্ত হয়ে পরে মূল কাঠামোটা আমার হাতে এসে গেল। আমার উপরে একজন লাইব্রেরিয়ান থাকা সত্ত্বেও, যেহেতু তিনি এসব ব্যাপারে খুব একটা উৎসাহ নাই, ইয়েও নাই, তিনি দিনগত পাপক্ষয় করছে। আমি তরুণীবাবুর করে দেওয়া পথ, এই যে বিভিন্ন বিষয় সেমিনার,
আবার আমি যোগ করলাম সাংস্কৃতিক ব্যাপারটা, হ্যাঁ, বিভিন্ন সাংস্কৃতিক সংস্থাকে বিনা ভাড়ায় হল দেওয়ার ব্যবস্থা করলাম। তারপরে চিন্তা করলাম যে যারা সংগঠন করছেন, করছেন, তারা অন্তত কন্টিজেন্সি খরচাটা অন্তত দিই, তবে 100 টাকা। কেউ যদি অ্যাপ্লাই করবো যে এটাও দিতে পারবো না, তারকেও দেওয়া হতো। সারা শিলিগুড়ি আমি কোনো সংকীর্ণতা নিয়ে কাজ করতে না আমরা তো পারি। জানি তো হ্যাঁ, আপনি হ্যাঁ। নিজে লাইব্রেরিতে এখন আর হয়তো যাওয়া হয় না, কেননা এখন লাইব্রেরি সাবস্টিটিউট অনেক রকম বেরিয়ে গেছে, হ্যাঁ, নিয়ম করে আর যাওয়া হয় না, তবে মাঝে মাঝে যে যাই না তা নয়। সেই তো এই সময়গুলো কাটিয়ে আপনি এসছেন, হ্যাঁ। আচ্ছা, আপনার বাংলাদেশের প্রতি এত প্রীতি, এই মানে শেষ করব আমরা এই অনুষ্ঠানটা, সময়ের তো একটা সীমা রয়েছে, তো এই বাংলাদেশ প্রীতি আপনার সেটা তো নিশ্চয়ই থাকবে ভেতরে, তাই না? কিন্তু ইদানিং কালে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো আপনাকে কিভাবে নিশ্চয়ই আঘাত করে, তাই না? খুবই বেদনা দেয়, খুবই আপনার কি বেদনা মনে হয় যে আবার যাওয়া সেখানে বা তারা আসা, তাদের সঙ্গে যে সেই একটা যে মেলবন্ধনের যে জায়গাটা, সেই জায়গাটা তো নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত। আমি খুব আশাবাদী যে সবকিছুতেই আমার আপনার সকলের জীবনেই বাধা বিপত্তি আসে। আমরা যদি মুষড়ে পড়ি, হতাশ হই, তাহলে সে বাধা অতিক্রম করা যায় না। কিন্তু মনটাকে শক্ত করে ধৈর্য ধরে যদি আমরা শুভ বুদ্ধি, শুভ চিন্তার দিকে রেখে আমরা যদি এগিয়ে যাই, তাহলে এখনো বাংলাদেশে বহু মানুষ আছেন অসাম্প্রদায়িক এবং দুই বাংলার যে কৃষ্টি সংস্কৃতি অভিন্ন। হ্যাঁ, এমনকি আমি খুব নিয়ে বলছি যে ডক্টর অশোক মিত্র একবার বলেছিলেন হতাশ হয়ে যে ভালো বাংলা গান শুনতে বোধহয় আমাদের প্লেনে করে ঢাকায় যেতে হবে। আমাদের এই বাংলায় বহু গুণী শিল্পী আছেন, কিন্তু বাংলাদেশে অল্প সময়ের মধ্যে যেসব গুণী শিল্পী, বুদ্ধিজীবী, লেখক উঠে এসছেন, সেটা আমার জানা মতে একটা উল্লেখযোগ্য ঘটনা। কারণ আপনি তাকে দেখবেন বাংলা সাহিত্যের দিকে, যে একমাত্র মীর মোশাররফ হোসেন পরে আর নেই। তারপরে দেখুন ওয়ালিউল্লাহ, সৈয়দ ওয়ালিউল্লাহ, আখতারুজ্জামান ইলিয়াস, সূর্য দিগলবাড়ির লেখক কে লিপি মনে আছে? হ্যাঁ, আবু ইসাক, সূর্য দিগলবাড়ি বিখ্যাত। আমি আবু ইসাককে সূর্য দিগলবাড়ি নিয়ে গণশক্তিতে একটা বিশাল প্রবন্ধ লিখেছিলাম, অনেক প্রশংসা পেয়েছিল। তারপরে বাংলাদেশ চর্চা, বাংলাদেশ বিষয়ক সংখ্যা, ময়মনসিংহ বিরত বহু, আমি ময়মনসিংহ আপনার ভালোবাসার জায়গাটা, সাহিত্য যেখান থেকে উঠে আসা সেই সাহিত্যগুলো একই জায়গায় রয়েছে এবং আরো অনুরাগী, মানে বইয়ের তো কোনো দেশ কাল সীমানা নেই। আমি আশা করি যে আবার আমরা দুই বাংলার মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ ঐক্যবদ্ধ হব। এবং আপনারা হয়তো লক্ষ্য করেছেন ময়মনসিংহ প্রাক্তনীর প্রতিটি অনুষ্ঠানে আমরা বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে আমন্ত্রণ করেন। প্রায় 4-5 জন ডেপুটি হাই কমিশনার শিলিগুড়িতে এসছেন। প্রথম হলো হুমায়ুন কবির, তখন বইমেলা হয়েছিল আমাদের বইমেলাতে এনেছিলাম ওই বয়েজ স্কুলে। তা এইভাবে জকি আহাদ, তারপর আবিদা ইসলাম, আরো অনেক কয়জন আমাদের এতে আসছেন। এই যে আন্তরিক টান, আকর্ষণ, এটাই নিয়ে আমরা আগামী দিনে আশা করি যে এইসব কাটিয়ে উঠবো। আর হচ্ছে এই বিশাল কর্মকাণ্ড, মানে এত দিনের একটা আপনার পরবর্তী পরিকল্পনা কি? মানে আপনি পরবর্তী পরিকল্পনা করছেন সেটা ভেবেও এত বছর পরেও, হ্যাঁ, সেটা তো মানে আমাদের, বিশেষ করে আমাকে তো ভীষণ ভাবে উজ্জীবিত করে, অনুপ্রাণিত করে। পরবর্তী পরিকল্পনা কি? পরবর্তী পরিকল্পনা আমার মানিক বন্দ্যোপাধ্যায় আমার একজন প্রিয় লেখক, শুধু অনেক, তিনি বন্দ্যোপাধ্যায় প্রিয়, তার মধ্যে তার পুতুল নাচের ইতিকথা আমি আমার দেশ গ্রামের ছবি দেখতে পাই। ওই শশী ডাক্তারকেও আমি দেখতে পাই। আমার বাবা চিকিৎসক ছিলেন, গ্রামের ডাক্তার। এই যে জীবন, এই যে শশী ডাক্তার, কুমুদ, বোহেমিয়ান ক্যারেক্টার, মতি,
এবং কুসুম কুসুম তো এসব অসাধারণ চরিত্র। অসাধারণ। হ্যাঁ হ্যাঁ, অতদিন আগে এই ধরনের জীবন যাপন ইত্যাদি খুব এটা নিয়ে আমি একটা উত্তরধ্বনি শুধু পুতুল নাচের ইতিকথার উপর একটা সংখ্যা আগামী দিনে পরিকল্পনা আমার। আচ্ছা, সেটা কবে এবং নাগাদ হবে? এটা মানে আমরা কবে মানে টিটি মতো বসে থাকবো আর কি? আশা করছি 50 বছর পূর্তি উপলক্ষে এটা প্রকাশিত হবে। আচ্ছা, সেটা কবে? সেটা আগামী মার্চ মাস 50 বছর পা দিচ্ছে উত্তরধ্বনি পত্রিকা। আচ্ছা, 2026 তাহলে খুব বেশি দেরি আর বেশি দেরি নেই, 50 বছর পড়লো, তার সারা বছর ধরে কাজ শুরু হয়ে গেছে। হ্যাঁ, পত্রিকার কাজ শুরু হয়েছে, আর কোনোটা শুরু হয়নি। তবে এই প্রসঙ্গে এটা ভালো খবর জানাই, আচ্ছা, আমার খুব বন্ধু ছিলেন ডাক্তার পিয়ার সেন, বন্ধু মানুষ ছিলেন। হ্যাঁ, আমি এক জগতের উনি এক, কিন্তু আমাদের বন্ধুত্ব খুবই, যখন যেখানে ডেকেছি এসছেন। তিনি একটা আত্মজীবনী লিখলেন, আমি সেটা সম্পাদনা করলাম। হ্যাঁ। শঙ্কর সেন তার ছেলে, খুব উনিও ডাক্তার, হ্যাঁ। খুব ভালো ডাক্তার এবং খুবই সামাজিক। তা তিনি ওই উদয়ন স্পোর্টস লাইব্রেরি সভাকক্ষে খুব বড় করে একটা প্রকাশ অনুষ্ঠান হয়েছিল। শিলিগুড়ি তাবৎ ডাক্তাররা ছিলেন ইত্যাদিতে। যাই হোক, উত্তরধ্বনি যখন 45 বছর পূর্তি সংখ্যা একটা অনুষ্ঠান করলাম, তখন শঙ্কর সেন সেখানে বলেছিলেন যে 50 বছর পূর্তি উৎসবে যাবতীয় ব্যয় আমি বহন করব। সবাই তুমুল হাততালি দিলেন। তা আমরা আশা করব যে তিনি উত্তরধ্বনির পাশে আছেন, থাকবেন, এই আশা রাখি। তা একটা ভালো খবর দেই যে আমার জানা মতে লিটল ম্যাগাজিন নিয়ে কোনো গবেষণা কেউ করেছেন কিনা, কিন্তু সম্প্রতি আপনার মাধ্যমে খবরটা আমি পাই, এবং সেই গবেষক আমার সঙ্গে যোগাযোগ করেন আপনার কাছ থেকে টেলিফোন নম্বর নিয়ে। হ্যাঁ, বিশ্বভারতীর একজন গবেষক উত্তরধ্বনির উপরে গবেষণা করছেন। এটা একটা, আমার মনে করি লিটল ম্যাগাজিনের উপরে একটা বড় প্রাপ্তি। যাই হোক, অনেক কথা বললাম, আপনার খুব ভালো লাগলো। ধন্যবাদ। শুধুমাত্র এই লিটল ম্যাগাজিন পুরোটা নয়, শুধু উত্তরধ্বনি নিয়েই কত কথা, আরো প্রচুর কথা শুনবো আমরা। আর আপনি তো আমাদের বটগাছ, একেবারে অভিভাবকের মতন এই মুহূর্তে আমাদের সঙ্গে থাকবেন। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা। আর আপনি খুব সুস্থ থাকবেন, আর আপনার দীর্ঘ জীবন কামনা করছি। আপনার সম্পাদক জীবন দীর্ঘ হোক, আপনার লেখক জীবন দীর্ঘ হোক। অনেক ধন্যবাদ আপনাকে। আড্ডাহলির অন্দরমহলের এই পর্ব এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, দেখা হবে আবার পরের পর্ব। নমস্কার।